কথা শুনতে পাচ্ছেন? জি আপনারা প্রত্যেকে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। দেখেন লিভিং গ্লোবাল এই সম্পর্কে আমি যখন আসি একটু স্টাডি না করে তো আসা যায় না, জানি কোথায় যাচ্ছি। তো যখন গ্লোবাল নামটা শুনলাম, শোনা মাত্র আমার খুব ভালো লাগলো, কারণ গ্লোবাল বলতে আমরা কি বুঝি? গ্লোবাল হচ্ছে নট অনলি বাংলাদেশ, প্রত্যেকটা দেশব্যাপী কাজ করার একটা সুযোগ। গ্লোবাল হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি সুস্থতা থাকার পাশাপাশি আপনি কি করতে পারবেন বলেন তো? আপনি এখানে আত্মনির্ভরশীল হতে পারবেন, কারণ এটা শুধু বাংলাদেশ নয়, এটা পুরো বিশ্বব্যাপী কাজ করার একটা তো আমরা এখানে সুস্থ আছি, মাশাআল্লাহ, ভালো কথা। এখানে আমরা যদি চেষ্টা করি যে স্যার এতক্ষণ আমাদের বুঝাইলো হ্যাঁ সুস্থ থাকতে হবে, সুস্থ থাকতে হলে ডিটক্স খাইতে হবে, এই নোংরা চেয়ারে আপনি বসে মানে চেয়ারটা যদি নোংরা থাকতো আপনি কি বসতেন? তাহলে স্টিম সেল তো কাজ করবে না। যদি শরীরের সুস্থতার দিক থেকে শরীর যদি পরিষ্কার না থাকে, সেখানে কখনোই লার্জ ইনটেস্টাইন স্মল ইনটেস্টাইন কখনোই কাজ করবে না। আর ইনটেস্টাইন যদি কাজ না করে তাহলে সেখানে স্টিম সেল আগাবে কি হবে? আগানো সম্ভব। আচ্ছা, আমরা আল্লাহকে বলি কি আল্লাহ কোনো মতে একটু ডাল ভাত খাওয়া বাঁচা নাই, তা আল্লাহকে মাঝে মাঝে কাঁচা মরিচ দেয়, এটাই তো বেশি, তা বিরিয়ানি কেন দেবে? তো আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমাকে বেশি বেশি জান বেলা আল্লাহর কাছে বেশি বেশি দিতে হবে। আল্লাহ কি ক্ষুদ্র নাকি? আল্লাহ তো বৃহৎ মানসিকতার এবং বৃহৎ অর্থ সম্পদের মালিক। তাহলে চার বেলা আল্লাহর কাছে কম চান কেন? চার বেলায় বেশি চান। আমরা বলি যে ওইটা তো বড় লোকের খাবার, ওইটা তো গরিবের খাবার। আরে ভাই, বড় লোক বলতে এবং গরিব বলতে আলাদা কোনো শব্দ নাই, শব্দ হচ্ছে দুইটা, এক হচ্ছে আমি অলস এবং সে বড় লোক। অলস। দেখেন এটিএন টিভি নিউজ অনুযায়ী আমি যদি বলতে যে একটা প্রতিবেদন দেখেছিলাম, স্যার হয়তো আমার সাথে দেখছেন, যে প্রতি এক সপ্তাহে 1 ঘন্টার জন্য তার শ্রমটাকে টাকার বিনিময়ে যে মূল্য মানে বিক্রি করতে না পারে, তার শ্রমটাকে মূল্য হিসেবে বিক্রি করতে না পারে, সে হচ্ছে অলস। আমি আবার রিপিট করি, প্রতি এক সপ্তাহে 1 ঘন্টার জন্য তার শ্রমটাকে টাকার বিনিময়ে বিক্রি না করতে পারাটাই হচ্ছে কি অলস মানুষের ব্যক্তিত্বের পরিচয়। তার মানে আপনি কাজ করছেন, কাজটাকে করতে হবে সঠিক উপায়ে। কিভাবে করতে হবে? সঠিক উপায়ে করতে হবে। এখানেই হচ্ছে সেই গল্প। দুইটা বন্ধু, আমরা বুর্জ খলিফাকে কে চিনি? নামে তো অন্তত চিনি, চোখে দেখার সুযোগ হয় নাই, হবে কেন? তো অলস। আচ্ছা, তো আমাকে বড় লোক হইতে হবে, অলস থাকা যাবে না। তো দুইটা বন্ধু, আপনি আমাকে হেল্প করেন। বুর্জ খলিফা কত তলা? ম্যাডাম 158 তলা। তাহলে একটু ভুল আছে, হয়তো 162 তলা। 162 তলা। তো ওখানে আমাদের মতো কিছু গরিব মানুষ একটু বড় লোক হয়েছে। বড় লোক হওয়ার পর দুইটা বন্ধু মিলে বলছে চল এবার আগে ঘুরেই আসি বুর্জ খলিফাতে। তো বহু কষ্টে 100 তলাতে দুইটা রুম পাইছে। এখন ওখানে নিয়ম হচ্ছে রাত 12টার পরে বা 10টার পরে, যাই হোক এক্সপাইজেড একটা টাইম, সেই টাইমের পরে আর সেখানে ওঠা যাবে না, লিফট বন্ধ। 100 তলা 20 তলায় তো উঠতে ভয় পাই, সেখানে 100 তলা আমি কেমনে যাব? আচ্ছা, তো দুইটা বন্ধু বলতেছে আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, চলো 50 তলা আমি তোমাকে গল্প করে নিয়ে যাব, আর বাকি 50 তলা তুমি আমাকে গল্প করে নিয়ে যাবা। কথা তো কাজ শুরু হয়ে গেল। এখন 50 তলা গল্প করতে করতে এক বন্ধু নিয়ে যায়, আরেক বন্ধু নিয়ে যায় 100 তলা পৌঁছালো। যাক, যাওয়ার পরে এখন রুমের সামনে গেল, যাওয়ার পরেই মস্ত ঘটনা ঘটছে। কি করছিল জানেন আপনারা কেউ? ওয়াও! আপনি গল্পটা আগে জানতেন? আমি যে বলে আসছিলাম। তো ওখানে যে দেখে যে চাবিটাই আনতে ভুলে গেছে। এখন 100 তলা কি নিচে আবার নেমে এসে যাওয়া সম্ভব? দারোয়ান চাবি ঠিকই দিবে, লিফট কি চালাবে? কারণ এটা আপনার বাংলাদেশ না ভাই, যে আপনি বলবেন ও ভাই একটু দেন, লিফটটা চালাবেন, আমি উঠে দেই, আমার খুব কষ্ট হচ্ছে। রুলস ইজ রুলস, মেইনটেইন করতেই হবে। এজন্য আমরা বাঙালিরা পিছিয়ে আছি। ঠিক 100%। টমাস আলভা এডিসন এই যে আপনি এত সুন্দর লাইটটার নিচে বসে আছেন, আমরা প্রত্যেককে সুন্দরভাবে দেখতে পাচ্ছি, সূর্যের আলো আমাদের ভেতরে আনা সম্ভব হচ্ছে না। এই বাহ্যিক লাইটটা যখন আমাদের চলতেছে, এটার পেছনে কারো না কারো অবদান আছে। এই অবদানটা সে শুধু বুঝেই নাই, এটা তৈরি করার জন্য সে সঠিক ওয়েতে আগাইছে, যার কারণে এই সুন্দর লাইটটা আমরা উপভোগ করতে পারছি। সে ছিলেন টমাস আলভা এডিসন। এই একটা গল্পের ভিত্তিতে আমি স্পেশাল চাইল্ডের উপর পড়াশোনার উদ্যোগ নিয়েছিলাম, যার কারণে আমি একজন স্পেশাল চাইল্ড অ্যান্ড ফিমেল এডুকেশন স্পেশালিস্ট। এই গল্পটা এমন ছিল, স্যার সময় আছে তো বলতে পারি? হ্যাঁ আছে। তো এই গল্পটা এমন ছিল যে সে স্কুলে গিয়েছিল, তার প্রিন্সিপাল তাকে একটা চিঠি দিয়েছিল। সে চিঠিটা তার মাকে এনে দিলে তার মা অঝরে কান্না করেছিল। সে চিঠিতে এমন ভাবে লেখা ছিল যে আপনার বাচ্চা, যাই হোক ওই কথাটা আমি পরে বলবো। তো সে যখন কান্না করছে, টমাস আলভা এডিসন তার মাকে
যে বাবা এই চিঠিতে লেখা আছে, তোমার হেড টিচার আমাকে বলেছে তোমার মধ্যে এমন পরিমাণ জ্ঞানী আছে যা তাদের তদারকি করার বা তাদের বজায় রাখার মতো জ্ঞান বা শিক্ষক তোমাকে নিয়েও তোমার প্রতি বহাল রাখার জন্য সেই পরিমাণ জ্ঞানের টিচার তাদের কাছে বরাদ্দ নেই। তারপরে একটা দিন টমাস আলভা এডিসনের এই কথা শোনা মাত্র তার মধ্যে একটা স্পিরিট তৈরি হলো যে না, আমার মধ্যে কিছু আছে। সেদিন থেকে তার মা তাকে স্টাডি করানো শুরু করে। তারপর সেই টমাস আলভা এডিসন 1000 বার চেষ্টার বিনিময়ে আজকে আমাদের এই লাইফটা আমাদের প্রত্যেকের মাঝে উপহার দিয়ে সে পৃথিবীর মাঝে কোন একটা দিন সে তার মায়ের চিঠিটা যখন খুঁজে পায় তখন তার মা তার মধ্যে আর বেঁচে ছিলেন না, তাদের মধ্যে ছিলেন না। সেইখানে লেখা ছিল যে টমাস আলভা এডিসন, প্রিয় জনাব বা জনাবা, আপনাকে অত্যন্ত দুঃখিতের সাথে জানাতে যাচ্ছে যে আপনার সন্তান টমাস আলভা এডিসন একজন স্পেশাল চাইল্ড, মানসিক প্রতিবন্ধী একজন বাচ্চা, যাকে আমাদের স্কুলে পড়ানোর মতো সেই পরিবেশ অন্যান্য বাচ্চাদের সাথে মিশিয়ে আমরা দিতে পারছি না। আপনার বাচ্চাকে আমরা বহিষ্কার করব। এটাই ছিল তার কাহিনী। কিন্তু তার মায়ের উদ্যোগে, তার মায়ের বিশ্বাস ছিল যে না, আমার বাচ্চা একজন কি, অবশ্যই একজন নট অনলি স্পেশাল, শি ইজ এ মোর এন্ড মোর দ্যান স্পেশাল চাইল্ড। বিশ্বাসের প্রতীক্ষায় সে তার বাচ্চাকে স্টাডি করানো শুরু করলো, নিজে থেকে নিজে পড়ানো শুরু করলো। তারপর থেকে সেই টমাস আলভা এডিসন আজকে আমাদের মধ্যে একজন বিখ্যাত মানুষ। তো এখানে আমরা আরেকটা কথা বলতে চাই যে দেখেন, আমি চাই না যে শুধুমাত্র আপনারা তো একজন সফল ব্যক্তি, কারণ আপনারা যথেষ্ট একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। আমি চাই এখানে আত্মনির্ভরশীল হবে, আত্মউদ্যোগী হবে এমন বয়সে বাচ্চারা। প্রত্যেকটা বয়স থেকে একটা মানুষ যখন অ্যাডাল্ট হওয়া শুরু করে, 9 থেকে 10 এর বয়সটা 16 থেকে 18 বছরের মধ্যে বয়সী শুরু বাচ্চাদেরকে পর্যন্ত আপনারা এখানে আনবেন। আপনাদের কাজই হচ্ছে একটাই, সেটা হচ্ছে লিভেন গ্লোবালে আসা এবং আসার সময় তরুণ উদ্যোগী মানুষ থেকে শুরু করে প্রত্যেক বয়সী মানুষকে সাথে করে নিয়ে আসা। এর মাধ্যমে আপনারা পারবেন একটা হাই রেঞ্জ স্মার্ট একটা আয়ত্তে আয়ের মাধ্যমে পৌঁছতে পারবেন। কিভাবে সম্ভব চলেন আপনাদের ঠিক সেভাবে দেখেন, আমাদের বাংলাদেশ এমন একটি জায়গা যেখানে ব্যয়বহুল চিকিৎসাকে প্রাধান্য দেওয়া হয় বেশি। কিন্তু আমরা যদি সুস্থ থাকতে চাই, ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন নয়। আপনাকে স্বল্প মূল্যের প্রোডাক্ট নিয়ে নিজে সুস্থ থাকার মাধ্যমে আপনি স্থায়িত্ব সুস্থতায় আসতে পারবেন। চিকিৎসা যে আমরা হসপিটালে গিয়ে নিয়ে আসি ব্যয়বহুল চিকিৎসার মাধ্যমে, সেখানে কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া হয় না যে হ্যাঁ আমি স্থায়ী সুস্থতা দিয়ে বাসায় যাচ্ছি। আমাকে এতগুলো টাকার অ্যামাউন্টের ওষুধ দিয়ে দেওয়া হয় এবং একটি প্রেসক্রিপশনে স্মার্ট ভাবে দিয়ে দেওয়া হয়, আপনি এগুলো প্লিজ সেবন করুন এবং 6 মাস 1 বছর যতদিন বেঁচে থাকবেন ততদিন খাবেন। কিন্তু মেডিসিন অনুযায়ী যদি বলতে যাই, 14 দিনের উপরে আপনাকে কখনোই ড্রাগ বা মেডিসিন শরীরের উপর অ্যাপ্লাই করা উচিত না। তাহলে আমি কিভাবে সাজেস্ট করছি, কারণ আমি তার সুস্থতা কিভাবে দেখছি, নট অনলি অ্যালোপ্যাথি, আমি দেখছি কিভাবে আমরা কখনই আমার এই ভেষজ কিংবা প্রাকৃতিক নিউট্রিশন আমরা কেউ আসতে চাই না, বিশ্বাস করি না। তো সেখানে বাধ্য হয়ে আমরা কি করি, মেডিসিনে ফিরে যাই। আচ্ছা, তো আপনি যখন এই নিউট্রিশন বা আপনার প্রাকৃতিক উপায় ফেরত আসবেন, তখনই আপনি কি করতে পারবেন,